সালটি ছিল 2015। মিথিলা দেবী তার একমাত্র ছেলে, ছেলের বউ এবং এক নাতনিকে নিয়ে এক শহরে বাস করতেন। মিথিলা দেবীর নাতনিটির নাম ছিল রিনি। সে ছিল অনেক চঞ্চল প্রকৃতির। একদিন মিথিলা দেবী তার ঘরে বসে বিশ্রাম করছিলেন। তখনই তার নাতনি তার ঘরে আসে। তাকে দেখে তিনি বলেন, কিরে নাতনি, এত দৌড়ঝাঁপ কেন করছিস? এই কথা শুনে তার নাতনি তাকে বলে, ও ঠাম্মা, আমাকে একটি ভূতের গল্প বলো। মিথিলা দেবী নাতনির মুখে এই কথা শুনে বলেন, ভূতের গল্প শুনবি? রাত্রে যদি বিছানায় হিসু করে দিস, তখন তো তোর মা আমাকে বকবে। না, মা তোমাকে বকবে না। মা যদি তোমাকে বকে তাহলে আমিও মাকে বকে দেব। মিথিলা দেবী নাতনির মুখে এই কথা শুনে বলেন, তুই তো মাত্র স্কুল থেকে এসেছিস, তুই কি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করেছিস? তখনই সেই ঘরে রিনির মা আসে এবং রিনিকে বলে, রিনি, তুমি স্কুল থেকে এসে এখনো খাওয়া দাওয়া করনি। এরকম করলে কিন্তু হবে না। হ্যাঁ রিনি, যাও, আগে তুমি খাওয়া দাওয়া করো। সন্ধেবেলা তোমাকে ভূতের গল্প শোনাবো। এই কথা শুনে রিনি তার মায়ের সঙ্গে খেতে চলে যায়। সেদিন সন্ধে হতে না হতেই রিনি চলে যায় তার ঠাম্মার ঘরে এবং তার ঠাম্মাকে বলে, ঠাম্মা, এখন বলো গল্প। নাতনির মুখে এই কথা শুনে মিথিলা দেবী তাকে বলেন, তাহলে শুন, আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগের কথা। একটি মেয়ে ছিল, যার নাম ছিল কাঞ্চনা। সে ছিল অনেক সাহসী। সে এসব ভূতে বিশ্বাস করত না। সে ভাবত এসব গুজব, ভূত বলতে কিছু হয় না। ও, তারপর কি হলো ঠাম্মা? সেই মেয়েটিকে কি ভূত খেয়ে ফেলেছে? না রে বাছা, দাঁড়া তো, আমাকে পুরো গল্পটা শেষ তো করতে দে। ইস, এই কাজ আর ভালো লাগে না। প্রতিদিন কোথাও না কোথাও গিয়ে নতুন নতুন খালি জায়গা খুঁজে বের করো। বুঝতে পারি না, বস এত খালি জায়গা দিয়ে কি করবেন? আসলে কাঞ্চনা একটি অফিসে কাজ করে, যেখানে সব কর্মচারীকে তাদের বসকে নতুন নতুন খালি জায়গা খুঁজে বের করে দিতে হয়, যেই জায়গাগুলোর কোনো মালিক নেই এবং যেই জায়গাগুলি অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এখন আবার কোথায় যাব? কোথায় গিয়ে নতুন জায়গা খুঁজব? আশেপাশে যা ছিল সবই তো খুঁজে পাওয়া হয়ে গেছে। তখনই সে শুনতে পায় তার অফিসেরই দুজন কর্মচারীদের কথা, যাদের মধ্যে একজনের নাম ছিল নিলয় এবং অন্যজনের নাম ছিল অনয়। তখন নিলয় অনয়কে বলছিল, অনয়, শুনেছিস মেহেরপুর গ্রামের ওই খালি জায়গা দিয়ে রাতের বেলা নাকি কেউ একজন যাচ্ছিল, সেও গায়েব হয়ে গেছে। হ্যাঁ রে, আমিও তো শুনলাম একই কথা। ওই গ্রামেই তো আমার মামার বাড়ি। মামা একটু আগে এসেছিল আমাদের বাড়িতে, তখন মামার মুখেই শুনলাম। তাদের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল কাঞ্চনা। তখন সে কৌতূহলবশত নিলয়কে জিজ্ঞেস করে, কে নিখোঁজ হয়ে গেছে নিলয়? তখন হঠাৎ করে কাঞ্চনার গলার আওয়াজ শুনতে পেয়ে নিলয় পেছনে ঘুরে তাকায়। সে বুঝতে পারেনি কাঞ্চনাও তাদের কথা শুনছিল। সে তখন বলে, আর বলো না কাঞ্চনা, অনয়ের মামার বাড়ির পাশে একটি খালি জায়গা আছে, অনেক দিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। লোক বলে উইখানে নাকি কোনো এক লোকের আত্মা আছে। আর কাল রাতে এক লোক সেই জায়গা দিয়ে বাড়ি ফিরছিল, তারপর থেকে লোকটির আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। গ্রামের লোকেরা বলছে আত্মাটি নাকি ওই লোকটিকে মেরে ফেলেছে। নিলয়ের মুখে এইসব কথা শুনে কাঞ্চনা তাকে বলে, নিলয়, তুমি এসব অবাস্তবিক, উদ্ভট কথায় বিশ্বাস করো? তখন নিলয় কাঞ্চনাকে বলে, হ্যাঁ কাঞ্চনা, আমি বিশ্বাস করি, কারণ আজকে পর্যন্ত ওই রাস্তা দিয়ে যারাই গেছে কাউকে আর জীবিত বা মৃত কোনো অবস্থাতেই পাওয়া যায়নি। তখন কাঞ্চনা তাকে বলে, কাউকে যখন মৃত অবস্থায় পাওয়া যায়নি, তাহলে তোমরা কিভাবে বলছো লোকগুলি মারা গেছে? আচ্ছা, আমাকে ওই জায়গাটির পুরো ঠিকানাটা দাও তো। কাঞ্চনার মুখে এই কথা শুনে নিলয় তাকে বলে, কেন কাঞ্চনা, তুমি কি করবে ঠিকানা দিয়ে? দেখো কাঞ্চনা, আমরা জানি তুমি ভূত, প্রেত, পিশাচে বিশ্বাসী নও, কিন্তু তাই বলে আমরা জেনে শুনে তোমাকে বিপদে ফেলতে পারি না। কাঞ্চনা তখন বলে, আরে আমি বলেছি নাকি আমি যাব? আমি তো এমনি জানতে চাইছি শুধু। ও আচ্ছা, জায়গাটি তো মেহেরপুর গ্রাম থেকে 2 কিলোমিটার দূরেই অবস্থিত।
সবাই জায়গাটিকে ভুতুড়ে জায়গা নামেই জানে। ঠিকানাটি জেনে নিয়ে কাঞ্চনা সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে এসে কাঞ্চনা বলতে থাকে, বোকার দল কতগুলি, এদের মতো মানুষকে বস কিভাবে যে কাজে রাখে। যাই হোক, আমি ওদের বোকা বানিয়ে জায়গাটির ঠিকানা নিয়ে নিয়েছি। এখন আমি ওই জায়গাটি বসের হাতে তুলে দেব, তাহলে এইবার হয়তো প্রমোশনটা হয়ে যাবে। আজ বিকেলেই আমি রওনা দেব। সেদিনই বিকেলবেলা কাঞ্চনা মেহেরপুর গ্রামে গিয়ে পৌঁছয়। গ্রামে গিয়ে পৌঁছে জায়গাটি খুঁজতে খুঁজতে প্রায় রাত হয়ে যায়, কিন্তু তারপরেও সে জায়গাটি খুঁজে পায় না। তারপর সে গ্রামের ভেতরে গিয়ে একজন লোককে দেখতে পায় এবং তাকে জিজ্ঞেস করে, শুনুন দাদা, এখানে যে ভুতুরে জায়গা আছে সেটি কোন দিকে? সোজা গিয়ে বাদিকে। কিন্তু দিদি, এখন প্রায় রাত 9টা বাজতে চলল, ওই দিকে যাইয়েন না, নয়তো আপনারই ক্ষতি হইব। কাঞ্চনাকে এই কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়। লোকটি সেখান থেকে চলে যাওয়ার পর কাঞ্চনা বলে, কি যে বলবো, এই গ্রামের লোকগুলিও না পুরোই পাগল। তারপর কাঞ্চনা লোকটির বলে দেওয়া রাস্তা দিয়ে যেতে থাকে। কাঞ্চনা যখন সেই জায়গাটিতে গিয়ে পৌঁছয়, তার মনে হয় জায়গাটি একটি বেশি শান্ত অন্য সব জায়গার তুলনায়, কিন্তু সে সেদিকে পাত্তা দেয় না। সে জায়গাটি ঘুরে দেখতে থাকে এবং বলে, না, জায়গাটি অনেক বড় আছে। কাল সকালে বসকে জানাবো এই জায়গার ব্যাপারে। এই কথা বলে সে আরেকটু এগিয়ে যায়। তখন হঠাৎই সে শুনতে পায় এক লোকের কান্না। কাঞ্চনা একটু ভয় পেয়ে যায়। তারপরেও সে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করে, কে ওখানে? কে কান্না করছে? আমার সামনে এসো। কিন্তু কোনো উত্তর আসে না। কাঞ্চনা তখন ভাবে, হয়তো এটা আমার মনের ভুল। এখন এখান থেকে চলে যাই, সকালে এসে আরেকবার দেখে যাব, তারপর বসকে জানাবো। তারপর কাঞ্চনা সেই জায়গাটি ছেড়ে চলে যেতে চায়। কিন্তু সে যতবারই জায়গাটি থেকে বেরোতে চায়, ততবারই সে একই জায়গায় এসে পৌঁছয়। একই ঘটনা তার সাথে বারবার হতে থাকলে সে ভয় পেয়ে যায় এবং সে চিৎকার করতে থাকে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিন্তু কাঞ্চনার গলার আওয়াজ কেউ শুনতে পায় না। তখনই হঠাৎ করে জোরে জোরে হাওয়া বইতে শুরু করে। তখনই তার সামনে উপস্থিত হয় এক লোকের আত্মা, যাকে দেখে কাঞ্চনা অনেক ভয় পেয়ে যায়। তুইও পুরো তাদের মতোই অনেক বড় ভুল করেছিস এখানে এসে। এই জায়গাটি আমার, আর আমার জায়গা আমি কাউকেই নিতে দেব না। তোকে মরতে হবে এইবার। তুই এই জায়গাটি নেওয়ার সাহস করেছিস, তাই তোকে তো মরতেই হবে। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। বাড়িতে আমার বৃদ্ধ মা আছেন। আমার কিছু হয়ে গেলে আমার মাকে দেখার মতো কেউ নেই। তখন আত্মাটি বলে, আমিও তো বলেছিলাম ওদের আমাকে ছেড়ে দিতে। আমার ঘরেও আমার ছোট বাচ্চা আর বউ ছিল, কিন্তু ওরা আমাকে ছেড়ে দেয়নি। এই কথা শুনে কাঞ্চনা আত্মাটিকে বলে, কে তোমাকে ছেড়ে দেয়নি? কার কথা বলছো তুমি? আমার নিজেরই বড় ভাইয়ের কথা বলছি আমি। কাঞ্চনা কিছুই বুঝতে পারছিল না। তখন সে আত্মাটিকে বলে, আমি কিছু বুঝতে পারছি না, তুমি আমাকে সব খুলে বলো। তোমার সাথে যদি কেউ কোনো অন্যায় করে থাকে, তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা আমি নিজে করব। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। এই কথা শুনে আত্মাটি কাঞ্চনাকে বলে, তুমি কি সত্যি বলছো? আমার সাথে চালাকি করলে কিন্তু তার ফল অনেক খারাপ হবে, তাই যা করবে ভেবে চিন্তে করবে। তখন কাঞ্চনা বলে, না, আমি সত্যি বলছি, তুমি আমাকে সব খুলে বলো। আমি এই গ্রামেই বসবাস করতাম আমার বউ বাচ্চাকে নিয়ে, আর যে জমিটি দেখছো সেটি ছিল আমার বেঁচে থাকার শেষ সম্বল। কিন্তু আমারই বড় ভাই একদিন আমার কাছে আসে। কতদিন পর বড় ভাই আজ আমার বাড়িতে আসলো। শুন ভাই, তোর ওই পূর্ব দিকের যে জমিটি আছে সেটি তুই আমার নামে করে দিবি। কি বলছো দাদা? ওই জমি আমার বেঁচে থাকার শেষ সম্বল, ওইটা আমি তোমাকে দিতে পারবো না। এই কথা শুনে লোকটি বলে, তুই আমাকে ওই জমি না দিলে তোকেও আমি ওই জমি ভোগ করতে দেব না। মনে রাখিস, দরকার পড়লে তোকে মেরে ফেলবো আমি। এই কথা বলে লোকটি সেখান থেকে চলে যায়।
আমি ভেবেছিলাম আমার ভাই রাগ করে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। নিজের ভাই কি কখনো তার আপন ভাইকে খুন করতে পারে? কিন্তু সেই দিন রাতে সে আমাকে ডেকে পাঠায় আমার জমিতে, তারপর কিছু না বলে এগিয়ে আসতে থাকে আমার দিকে। আমি কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে বারবার ছুরি দিয়ে আঘাত করে, সেখানেই মেরে ফেলে আমাকে। আর এখন তুমি যেই জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক সেই জায়গায় আমার লাশ পুঁতে দিয়ে চলে যায়। আমার বড় ভাই ধরা পড়ে যাওয়ার ভয় সেদিন রাতেই এই গ্রাম ছেড়ে চলে যায়, আর আমার বউ বাচ্চা না খেতে পেয়ে তারাও মারা যায়। আত্মাটির সমস্ত কথা শুনে কাঞ্চনা তাকে বলে, তোমার ভাইয়ের নাম কি ছিল? আমাকে কি বলতে পারবে? তাহলে আমি তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে দেব। আমার বড় ভাইয়ের নাম ছিল মতিলাল রায়। এই নামটি শুনে কাঞ্চনা অনেক অবাক হয়, কারণ তার বসের নামও ছিল মতিলাল রায়, আর তার বস তাকে নিজের মেয়ের মতোই দেখে। তাই তিনি একদিন কাঞ্চনাকে বলেছিলেন তিনি আগে পরিবারসহ গ্রামেই থাকতেন, কিন্তু ভালো জীবনযাপনের আশায় এই শহরে এসেছিলেন। তবুও কাঞ্চনা নিজের সন্দেহ দূর করার জন্য আত্মাটিকে বলে, তোমার ভাইয়ের বউয়ের নাম কি সুশীলা রায়? এই নাম শুনে আত্মাটি কাঞ্চনাকে বলে, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? আমি চিনি তোমার খুনিকে। তুমি আমাকে কালকের সময় দাও, আমি তোমাকে ন্যায় পাইয়ে দেব। কিন্তু তার জন্য আমাকে এক্ষুনি শহরে যেতে হবে। কাঞ্চনার মুখে এই কথা শুনে আত্মাটি তাকে বলে, ঠিক আছে, কিন্তু আমি আবার বলছি, আমার সাথে চালাকি করলে তার ফল অনেক খারাপ হবে। আমি তোমাকে বিশ্বাস করে ছেড়ে দিচ্ছি এখন। তখন কাঞ্চনা আত্মাটিকে বলে, চিন্তা করো না, আমি তোমার বিশ্বাস ভাঙব না। এই কথা শুনে আত্মাটি কাঞ্চনাকে ছেড়ে দেয়। তারপর সেদিন রাতে কাঞ্চনা নিজের বাড়ি ফিরে যায়। পরের দিন কাঞ্চনা চলে যায় পুলিশ স্টেশনে। তারপর পুলিশকে বলে, স্যার, আমাদের অফিসের বস একজন খুনি, আপনি তাকে অ্যারেস্ট করুন। এই কথা শুনে পুলিশ অফিসার তাকে বলে, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? কারণ প্রমাণ ছাড়া আমরা কিভাবে বিশ্বাস করব? তখন কাঞ্চনা বলে, না স্যার, আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আমি যা বলছি সব সত্যি বলছি। আমার অফিসের বস সত্যি একজন খুনি। কাঞ্চনার মুখে এই কথা শুনে পুলিশ অফিসার তখন তাকে বলেন, আপনি যদি সত্যি বলে থাকেন তাতে আমাদেরই সুবিধা হবে, কারণ উনার নামে অনেক মামলা আছে। উনি অসৎ উপায়ে কাজ করছেন অনেক, তার খবরও আমাদের কাছে এসেছে এবং প্রমাণও আছে। আমরা আজকেই উনাকে অ্যারেস্ট করব। এই কথা শুনে কাঞ্চনা তখন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরে যাওয়ার পর তখন কাঞ্চনা বলে, লোকটি এত খারাপ দেখে কোনোদিন বুঝতেই পারলাম না। ছি, নিজের ভাইকে খুন, অসৎ পথে টাকা আয়, না জানি আরও কত অন্যায় করেছে। সেদিনই বিকেলবেলা পুলিশ মতিলাল রায়ের বাড়িতে যায় এবং তাকে তার সমস্ত কুকর্মের প্রমাণ দেখিয়ে অ্যারেস্ট করে নিয়ে যায়। মতিলাল রায়ের অ্যারেস্ট হওয়ার ব্যাপারটি কাঞ্চনার কানে আসলে সে অনেক খুশি হয় এবং সে তখনই রওনা দেয় মেহেরপুর গ্রামের উদ্দেশ্যে। সেই ভুতুরে জায়গাটিতে পৌঁছতে পৌঁছতে তার রাত হয়ে যায়। তখনই তার সামনে উপস্থিত হয় সেই লোকটির আত্মা এবং তাকে বলে, তুমি তোমার কথা রেখেছ, তুমি আমার খুনিকে শাস্তি দিয়েছ, এবার আমার আত্মাও মুক্তি পাবে। কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে এই জমিটি উপহার দিয়ে গেলাম। এই কথা বলে আত্মাটি সেখান থেকে উধাও হয়ে যায়। বাহ ঠাম্মা, গল্পটি তো অনেক মজার ছিল। আচ্ছা ঠিক আছে, আজ আমি যাই, গিয়ে পড়তে বসি। কাল আবার নতুন গল্প শুনবো। হ্যাঁ রে বাছা, যাও গিয়ে তাড়াতাড়ি পড়তে বসো। ঠাম্মার এই কথা শুনে রিনিও তখন সেখান থেকে চলে যায়। তারপর মিথিলা দেবী তখন বলেন, গল্প নয় রে নাতনি, তোকে এতক্ষণ ধরে যা বললাম সব সত্যি। আর সেদিনের সেই কাঞ্চনা হলাম আমি নিজেই। আমি কোনোদিনও সেই রাতের কথা ভুলতে পারবো না। হ্যালো দোস্ত, আমি হলাম অ্যাঞ্জেল। এই তো হলো আজকের গল্প। নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো, আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু।
আর প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু অনেকেই ভিডিও দেখো কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না। প্লিজ আমার এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।